সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে ভোগান্তি, সন্তানদের ভর্তি, করোনা টিকা সহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত। কুমিল্লার মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার, পীরগঞ্জে হামলায় 2 ছাত্রলীগ নেতার স্বীকারোক্তি। উপবৃত্তি দেওয়ার নামে প্রতারণায় সক্রিয় কয়েকটি চক্র, ব্যবহার হচ্ছে শিক্ষা বোর্ড ও শিক্ষামন্ত্রীর নাম। নিষেধাজ্ঞা শেষে আজ শুরু হচ্ছে ইলিশ শিকার, প্রস্তুত জেলেরা, অভিযান সফল বলছে মৎস্য বিভাগ। এবং বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারালো পাকিস্তান, কোহলিদের বিপক্ষে বাবরদের 10 উইকেটের বিশাল জয়। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সার্ভার জটিলতায় জন্ম সনদ পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শিশুদের স্কুলে ভর্তি সহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছে না নগরবাসী। অনেকে দিতে পারছেন না করোনার টিকা। সিটি কর্পোরেশন জানায় মূল সার্ভারের সমস্যা থাকায় সেবা দিতে পারছেন না তারা। এদিকে সার্ভার জটিলতার বিষয়ে জানে না দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেল অফিস। উত্তর ঢাকার 12টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ নিতে হয় মহাখালীর আঞ্চলিক কার্যালয় থেকে। রোববার দিনভর এখানে জন্ম নিবন্ধনের আবেদন জমা পড়ে প্রায় 400, কিন্তু সারাদিনই বন্ধ ছিল সার্ভার। সন্ধ্যায় সার্ভার জটিলতা কিছুটা কমলেও আবেদনের বিপরীতে নিবন্ধন হয়েছে সামান্যই। সংশ্লিষ্টরা বলছেন কিছুদিন ধরেই সার্ভার জটিলতার কবলে পড়তে হচ্ছে, এজন্য অসংখ্য আবেদন জমা পড়ে আছে। হঠাৎ দেখা যায় রেজিস্টার বন্ধ, প্রিন্ট হয় না, আবার প্রিন্ট হয় রেজিস্টার বন্ধ। এইভাবে সফটওয়্যারটা কাজ করতেছে প্রায় 1 মাস যাবত, এইভাবেই করতেছে। দেখা যায় অনেক সময় মারামারির অবস্থা হয়ে যায় মানুষের সাথে। মানে সবারই তো জরুরি, আমার লাগবে কেন দিবেন না, ওনারটা হয়েছে আমারটা হইবে না। মানুষ মানে বুঝতে চায় না যে সার্ভারের ব্যাপারটা। আজকে সকাল থেকে এই মাত্র 7-8টা কাগজ প্রিন্ট হয়েছে। ডিএনসিসির অঞ্চল 5-এর কার্যালয়েও জন্ম নিবন্ধন প্রত্যাশীদের জটলা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সব অঞ্চলেই হচ্ছে ভোগান্তি। সময় মতো জন্ম নিবন্ধন না পাওয়ায় অনেক শিক্ষার্থীর ভর্তিতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা অ্যাপ্লাই করে আসছি, কিছুক্ষণ সার্ভার থাকে নাই, তারপর করে আনলাম। এখানে আসার পর ওনারা বাকি কাজ করতে পারতেছে না, লিঙ্ক নাই। এখন বিডিআরএস যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যার কাজ করতেছে না। আমরা মোবাইলে আবেদন করতে পারিনি, অনেক কষ্টে আবেদন করছি কিন্তু পরে আর যায়নি। শিক্ষার্থীদের করোনা টিকার জন্য দরকার হচ্ছে জন্ম নিবন্ধন। আর নতুন নিয়মে 2001 সালের পর যাদের জন্ম, তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনও প্রয়োজন হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে একসঙ্গে অনেক বেশি আবেদন জমা পড়ার কারণে সার্ভার জটিলতা হচ্ছে। এখানে একটা সময় দিনে 20টা আবেদন পড়তো, এখন সেটা হয়ে গেছে 1 থেকে 150টা আবেদন। ঠিক আছে, এরকম কিন্তু প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়নে। এটা এখন সার্ভার কিন্তু লোড নিতে পারছে না, সার্ভার কিন্তু খুবই স্লো। অনেক কিছুর সাথেই যেহেতু জন্ম নিবন্ধন সম্পৃক্ত এখন, তো সেক্ষেত্রে এই প্রেশারগুলো কিন্তু এই সময়গুলোতে থাকে। তো এই সময় হয়তো দেখা যাচ্ছে বাড়তি সময় আমাদের যে কাজের যে এটা আমাদের কিন্তু করতে হয় প্রায়। জন্ম নিবন্ধনের সার্ভার নিয়ন্ত্রণ হয় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে। সার্ভার জটিলতার বিষয়ে তথ্য নেই তাদের কাছে। সার্ভারের যে সমস্যাটা আছে ওইরকম তো আসলে মেজর কোনো সমস্যা নাই আমরা জানি। তারপরেও যদি থাকে আমি কালকে সকাল থেকে, আমি যেহেতু আপনি বলছেন ভালো কথা, ধন্যবাদ আপনাকে। আমি এখনই সার্ভারের বিষয়ে করতেছি। জানা গেছে শুধু ঢাকার 2 সিটি কর্পোরেশন নয়, জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা দেখা দিচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা উদ্ধার করেছে পুলিশ। সেখানে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে গদাটি উদ্ধার করা হয়। রোববার রাত 11টার দিকে ইকবালকে নিয়ে মণ্ডপের কাছেই দ্বারকাবাড়ি মাজারের পাশের জঙ্গলে অভিযান চালায় পুলিশ। সেখানে ইকবালের দেখিয়ে দেওয়া জায়গা থেকে উদ্ধার করা হয় গদা। এ সময় সিআইডির ফরেনসিক টিম গদা থেকে আঙুলের ছাপ ও এর আশেপাশে পাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে। এর আগে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইকবালকে। পরে ইকবাল সহ 4 আসামি 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এবারে কুমিল্লার ঘটনায় ইকবালকে নিয়ে অভিযান ও মামলার সার্বিক অগ্রগতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, হনুমানের হাতের গদা ছাড়া আর কোন আলামত কি সেখান থেকে উদ্ধার করা হয়েছে কিনা, ফরেনসিক টিম কি বলছে এবং মণ্ডপে কুরআন রাখার বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কি?
আপনি জানেন যে আসলে গত শনিবারই কিন্তু আদালতের মাধ্যমে ইকবাল সহ বাকি যে 4 আসামি তাদেরকে 7 দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছিল পুলিশ। পরবর্তীতে কিন্তু গতকাল রাতেই আমরা দেখেছি যে ইকবালকে নিয়ে এসে তারা যে মাজার থেকে কোরআন নেওয়া হয়েছে সেই মাজারের ঠিক দক্ষিণ পাশের একটি বাড়ির ঝোপ থেকে এই হনুমানের খোয়া যাওয়া যে গদাটি সেটি উদ্ধার করে। তো রিমান্ডে নেওয়ার ঠিক একদিন পরে এই ধরনের অভিযান আসলেই অনেকটা আমাদেরকে বলে দিচ্ছে যে তারা যে ধরনের তদন্তের দিকে এগিয়ে যাচ্ছে সেটার একটি অন্যতম সফলতা। এছাড়া অন্যান্য যেসব আসামি রয়েছে পুলিশ বলছে যে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু আসলে রিমান্ড চাওয়া হচ্ছে। তাদেরকে এই 7 দিনের যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সেই রিমান্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসলে জানা যাবে যে এই মামলার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এর পেছনে আরো কোনো ইন্ধনদাতা আছে কিনা, বা তার মূল রহস্যটা কি। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইকবালকে আসলে শুধু ইকবালের বিরুদ্ধে এবং অন্য যে 4 আসামি রয়েছে তাদের বিরুদ্ধে যে ধর্ম অবমাননার যে মামলাটি, সেই মামলাটি আমরা গতকাল জেলা পুলিশের মারফতে জেনেছি যে মামলাটি সিআইডিতে হস্তান্তর হতে পারে। কিন্তু গতকাল রাতে আমাদেরকে সিআইডির যে বিশেষ পুলিশ সুপার রয়েছেন কুমিল্লার খান মোহাম্মদ রিজওয়ান, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকের মধ্যে সেই মামলাটি সিআইডিতে হস্তান্তরের একটি প্রক্রিয়া হতে পারে। অর্থাৎ এর আগেও যে আইসিটি আইনের যে মামলাটি রয়েছিল, যে মামলাটিতে ফয়েজ নামে এক যুবক একমাত্র আসামি, তার সে ফেসবুকে প্রথম ঘটনাটি লাইভ করে এবং সে তার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সেই মামলাটিও কিন্তু সিআইডি তদন্ত করছে। অর্থাৎ এই পর্যন্ত এই ঘটনায় যে মোট 9টি মামলা হলো, তার মধ্যে 2টি মামলাই আমরা দেখতে পাচ্ছি যে সিআইডির কাছে যাচ্ছে, বাকি মামলাগুলো আসলে জেলা পুলিশের কাছে রয়ে গেছে। আর অন্যান্য মামলাগুলোর অগ্রগতি বলতে আমরা তেমন কিছুই আসলে পুলিশের কাছ থেকে জানতে পারছি না। তারা আসলে আমাদেরকে যেটি বলছে যে মামলার যে মুখ্য যেসব আসামি রয়েছে তারা এখনো পুলিশের হেফাজতে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং অন্যান্য মামলার যেসব আসামিরা আসলে পুলিশের কাছে আটক রয়েছে সেই সব আসামিদেরকেও আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরেই কিন্তু এই মামলাগুলো থেকে আস্তে আস্তে অন্যান্য ক্লুগুলো বেরিয়ে আসবে। তো পুলিশের বিভিন্ন দল এইসব মামলার ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন আমরা বিভিন্ন সময় দেখেছি যে নানুয়া দিঘির পাড়ে যে অস্থায়ী পূজা মণ্ডপ ছিল, যেখান থেকে ঘটনার মূল সূত্রপাত, সেখানে কিন্তু তারা বিভিন্ন সময় অবস্থান করে এবং বিভিন্ন মানুষজনকে তারা জিজ্ঞাসাবাদ করে। এছাড়া দারোগাবাড়ি মাজার, যে মাজার থেকে আসলে কোরআন শরীফ নেওয়ার ঘটনা, সেই মাজার এলাকাতে কিন্তু আমরা পুলিশের অবস্থান দেখতে পাই এবং নগরের বিভিন্ন এলাকাতে তারা অভিযান পরিচালনা করে মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। সেই ঘটনার যে আদ্যপান্ত তুলে আনার চেষ্টা করছে এবং ঘটনার সাথে যারা মূল জড়িত সেই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছে। তো যেহেতু গত 13ই অক্টোবরের ঘটনা, আজকে প্রায় 11 দিন পর্যন্ত পুলিশের নিরবিচ্ছিন্ন কার্যক্রমের মাধ্যমে ঘটনা প্রায় শুরু হওয়ার দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটি যে মূল ঘটনার বর্ণনা খুব দ্রুতই আমরা পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো বলে আশা করা হচ্ছে। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের ঘটনার মূল হোতা কারমাইকেল কলেজে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 2 এর বিচারক দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে র্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। সেখানে পুরো ঘটনার বিবরণ দেন সৈকত ও তার সহযোগী। শুক্রবার টঙ্গী থেকে গ্রেফতার সৈকতই এ ঘটনার মূল হোতা বলে জানিয়েছে র্যাব। এদিকে এই ঘটনার 3 দিনের রিমান্ড শেষে 37 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। পীরগঞ্জের সহিংসতার ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত মোট 62 জনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রদায়িক হামলা ভাঙচুরে জড়িতরা ছাত্রলীগ বা যে দলেরই সদস্য হোক না কেন বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন তিনি। কুমিল্লায় দুর্গাপূজার সময় মণ্ডপে কোরআন রাখার ঘটনায় দেশের বেশ কিছু জায়গায় চালানো হয় হামলা। নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রামে ভাঙচুর করা হয় মন্দির। রংপুরের পীরগঞ্জে জেলেপল্লিতে দেয়া হয় আগুন। এসব ঘটনায় মামলা হয়েছে 71টি। গ্রেপ্তার প্রায় 500 আসামি। এ প্রশ্নে আইনমন্ত্রী জানিয়েছেন, অপরাধী যে দলেরই সদস্য হোক আইনের আওতায় আনা হবে। কুমিল্লার ঘটনার পর দেশ অস্থিতিশীল করতেই পীরগঞ্জ সহ 24 জেলায় সহিংসতা করা হয়েছিল বলে জানান তিনি। তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে যখন আদালতে আসবে, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলা
বিচারিক কার্যক্রম করে এটা যারা এইসব করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অন্য লীগ বা অন্য দল এইসব না, যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক। আর আপিল বিভাগে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, দলবদ্ধ হামলা শুভ লক্ষণ নয়। পাশাপাশি সম্প্রতি সাম্প্রদায়িক যেসব হামলা হয়েছে তাতেও উদ্বিগ্ন তিনি। কোনো সরকারি প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া বা এরকম কোনো দলবদ্ধভাবে হামলা করা, এটা আসলে চলা ঠিক না। এদিকে কুমিল্লার মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবাল সহ মামলার 4 আসামি 7 দিন করে রিমান্ডে রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ও রংপুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ালে এত বড় ক্ষতি হতো না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে সম্পাদক ফোরামের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় ফেসবুক এড়াতে পারে না। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেন তিনি। দ্রুতই কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার করবে সরকার, জানান মন্ত্রী। ফেসবুকে গুজব নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 210টি দৈনিক পত্রিকা বন্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফেসবুকে এই পোস্ট যদি না যেত, এই ভিডিও আপলোড না হতো, তাহলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি হতো না। এটির সাথে যারা যুক্ত ছিল সবাই দায়ী, কিন্তু যে ওখানে কোরআন শরীফ রেখে এসছে সে দায়ী, তাকে যারা প্ররোচনা দিয়ে সেটি করিয়েছে তারা দায়ী, এরপর যারা একটি পোস্টের প্রেক্ষিতে এই সমাজে হানাহানি তৈরি করলো সেটি যাচাই বাছাই না করে তারাও দায়ী। একই সাথে ফেসবুক কর্তৃপক্ষও দায়ী। উপবৃত্তি দেওয়ার নাম করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। শিক্ষা বোর্ড এমনকি শিক্ষামন্ত্রীর নামও ব্যবহার করছে তারা। এ নিয়ে বোর্ড বলছে, বৃত্তি দেওয়ার এখতিয়ার শুধু তাদেরই আছে, অন্য কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শ তাদের। করোনার কারণে উপবৃত্তি হিসেবে পাওয়া যাবে 4,200 টাকা। আর এই টাকা নিতে শিক্ষা বোর্ডে যোগাযোগ করার বার্তা দেয়া হচ্ছে অভিভাবকদের মোবাইল ফোনে। এরপর আবার সেই উপবৃত্তি দিতেই চাওয়া হচ্ছে টাকা। আর এই প্রতারণায় রয়েছে বেশ কয়েকটি চক্র। এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। অভিভাবক প্রতারিত হচ্ছে, এদেরকে শাস্তির আওতায় আনা হোক। চক্র ভাঙাচ্ছে শিক্ষা বোর্ডের নাম, এমনকি শিক্ষামন্ত্রী দীপু মনির নামও ব্যবহার করছে তারা। তবে বোর্ড বলছে এমন কোনো বৃত্তি দেয়া হচ্ছে না। আর এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গোয়েন্দা এজেন্সি আছে তাদের মাধ্যমে, এবং আমরা আমাদের যে বিটিআরসি যারা এই সমস্ত মোবাইল নাম্বারগুলো ট্র্যাকিং করে তাদেরকে পাকড়াও করবে, তাদের শরণাপন্ন হচ্ছি এবং তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। বোর্ড বলছে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষার ফলের ওপর দেয়া হয় বৃত্তি, আর সেটির তালিকা করার দায়িত্ব শুধু বোর্ডের। অর্থ আসে মন্ত্রণালয় থেকে, তাই বোর্ডের নামে অন্য কারো টাকা দেওয়ার কোনো সুযোগই নেই। সমস্ত প্রক্রিয়াটাই হলো গিয়ে অনলাইনে। এটা কখনো মেসেজের মাধ্যমে কোনো শিক্ষার্থীর মোবাইলে এই বৃত্তির মেসেজ যায় না। এই বৃত্তির মেসেজটা কখনোই এইভাবে দেওয়া হয় না, এবং বৃত্তির টাকাও মেসেজের মাধ্যমে দেওয়া হয় না। সেই সঙ্গে সামনের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েও এমন গুজব ছড়াতে পারে বলে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারিও করছে শিক্ষা বোর্ড। এসব প্রতারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে এ সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানানোর আহ্বান শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত 12টা থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। ফলে আগামীকাল থেকে বাজারে মিলবে ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এরই মধ্যে সাগরে মাছ শিকারের প্রস্তুতি শেষ করছে জেলেরা। মাছ কেনার প্রস্তুতি নিয়েছেন মৎস্যঘাটের আড়তদাররাও। এবার নদীতে সফল অভিযান হয়েছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। 3 সপ্তাহের বেশি সময় অলস বসে থাকার পর আবারও ব্যস্ততা বেড়েছে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলোতে। হাসি ফুটেছে প্রায় 52,000 জেলের মুখে। এখন শুধু রূপালী মাছের খোঁজে নদীতে নৌকা ভাসানোর অপেক্ষা। এতদিন কর্মহীন থেকে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন অনেক জেলে।
মাছ ধরা নিষেধাজ্ঞা থাকাকালীন প্রণোদনার চাল বিতরণে অনিয়মের অভিযোগও করেছেন অনেকে। আমার ঘরে 5 জন খাওয়ান না, ঠিক আছে, আমরা চাউল ইজে আমাকে সংসার বাঁচে না। কিন্তু জেলেদের জন্য যেই বরাদ্দটা আসে এটা ঠিকমতো জেলেরা পায় না। মৎস্য সংরক্ষণে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযান সফল হয় এবার ইলিশের উৎপাদন বেশি হবে বলে আশা মৎস্য কর্মকর্তার। এবার অভিযান গতবারের তুলনায় আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে আমাদের উৎপাদন বেড়ে আগামীতে 25,000 মেট্রিক টনে উন্নীত হবে। এদিকে নদীতে মাছ শিকারে প্রস্তুত চাঁদপুরের প্রায় 60,000 জেলে। জাল বোনা আর ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথেই নদী ও সাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন জেলেরা। সরকার এখন দাল্লাদের প্রতি একটু ভালো ধরনের ভূমিকা যদি নেয় তো মনে করে দাল্লা হয়তো কিছু সহযোগিতা পাইল। মাছ ধরা শুরুর প্রস্তুতিতে উৎসব মুখর হয়ে উঠেছে শরীয়তপুর, ভোলা, বরগুনা, নোয়াখালী সহ প্রায় সব উপকূলীয় জেলার জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। আশানুরূপ ইলিশ পেলে 22 দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলছে জেলেরা। বাড়িতে বেকার অবস্থা ছিলাম, কোনো দিকে আমরা কোনো নৌকা দিয়ে কোনো একটা কাজকাম করতে যাইনি, শুধু এইটার উপরে বিশেষ করে আমরা রয়েছি। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে গত 4 অক্টোবর ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাত 12টা থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। এ নিয়ে আরও জানতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। ইলিশ শিকার ঘিরে কেমন কর্মব্যস্ততা দেখছেন আর জেলে পরিবারের মাঝে? আর নিষেধাজ্ঞার সময় প্রণোদনার চাল দেওয়ার কথা ছিল, তো এই প্রণোদনার চাল পাওয়া নিয়ে কি কোনো কারো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আসলে আজ মধ্যরাত থেকেই রাত 12টায় শেষ হয়ে যাবে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা। এরপরে কিন্তু আসলে জেলেরা জাল নিয়ে, নৌকা নিয়ে নামবেন মাছ শিকারে। মার্চ এবং এপ্রিল এই 2 মাস জাটকা সংরক্ষণ অভিযানের কারণে আসলে জেলেদের এই 60 দিন মাছ ধরা বন্ধ থাকে। আবার এই অক্টোবরে এসে 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেরা নদীতে নামতে পারে না। ফলে আসলে এই ইলিশের যে ভরা মৌসুম, যে সময়টা, সেটা একটা কিছু কম সময় থাকে হাতে, যে সময়টা জেলেরা মাছ শিকার করতে পারেন। তবে আমরা গত 2 দিন যেটা দেখেছি, জেলে পল্লীতে একটা উৎসব মুখর আমেজ চলছে। তারা প্রস্তুতি নিচ্ছেন জাল এবং নৌকা মেরামত নিয়ে, কারণ এই আজ রাত 12টার পর থেকে তারা আসলে নদীতে নামবেন মাছ শিকারে। কারণ সমুদ্র থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনার, মোহনা পর্যন্ত এই এলাকাটুকু যেহেতু এখন অনেকটাই অবমুক্ত রয়েছে এবং অনায়াসে সমুদ্র থেকে উপকূল বেয়ে ইলিশ মাছ নদীতে চলে আসতে পেরেছে। তবে এই 22 দিনের অভিযান শেষে আজ রাত থেকে আসলে বোঝা যাবে যে এই চাঁদপুরের পদ্মা, মেঘনা, যেখানে ইলিশের সবচেয়ে বড় ভরা প্রযোজনের এলাকা, এখানে কি পরিমাণ ইলিশ ধরা পড়ে। তবে অভিযানের আগের যে চিত্র আমরা দেখেছি, যে গত 3 বছর ধারাবাহিকভাবে চাঁদপুরের পদ্মা, মেঘনা কিন্তু প্রায় অনেকটা ইলিশ শূন্য। এখানে আসলে ডুবুচর এবং নদীর নাব্যতা না থাকার কারণে ইলিশের সেই প্রাপ্যতা নেই বললেই অনেকটা চলে। এবং এটাই এখানকার জেলেদের যে আশঙ্কা, এবং তারা যে সবসময় যে কথাটা বলে আসছেন যে নদীর নাব্যতা যদি ফিরে না আসে, পানির স্রোত যদি ঠিকমতো না প্রবাহিত হয় এবং নদীর যে অসংখ্য ডুবোচর, এই ডুবোচরগুলো যদি কেটে দেওয়া না হয়, তাহলে সমুদ্র থেকে উপকূল বেয়ে চাঁদপুরের যে মূল প্রযোজন এলাকা, এখানে ইলিশ আসলে সেরকম আসবে না। এবং যার কারণে আসলে গত কিন্তু 3 বছরে এখানে ইলিশের সেই প্রাপ্যতা পাওয়া যাচ্ছে না। আর এবারের অভিযান সম্পর্কে যদি আমি বলি, যে গত 22 দিনের যে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকার যে খাদ্য প্রণোদনা হিসেবে চাঁদপুরের প্রায় 51,158 জন জেলেকে 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে। এটা মোটামুটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সরাসরি তত্ত্বাবধানের কারণে অনেকটাই এই পর্যন্ত প্রায় প্রত্যেক জেলের কাছে এই চাল পৌঁছে গেছে। আর এখানকার যে অভিযান সংক্রান্ত যে অবস্থা, এই অভিযানের কালেও আসলে কিন্তু এত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সারা নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা টাস্ক ফোর্স নিশ্চিদ্রভাবে আসলে এখানে ভূমিকা রাখার পরেও অসংখ্য জেলে কিন্তু নদীতে ছিল এবং অনায়াসে কিন্তু অনেকে কিন্তু এখানে ইলিশ নিধন করেছে। যার ফলে 218 জন জেলেকে মোবাইল করে সাজা দেওয়া হয়েছে, 1 বছর করে সাজা। এখানে প্রায় 21 কোটি 80 লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে, যার মূল্য প্রায় 24 কোটি টাকার বেশি মূল্যের এখানে কারেন্ট জাল জব্দ হয়েছে। তো ফলে এই যে ইলিশ এবং প্রায় 1.5 টনের মতো ইলিশ আটক হয়েছে এই অভিযানকালীন সময়ে। তো এই আটকের পরিসংখ্যান থেকে আসলে সহজেই বোঝা যায় যে এখানে আসলে এই 22 দিনের নিষেধাজ্ঞাকালীন সময় আসলে কিন্তু কিছু জেলেদেরকে আটকানো যায়নি। যারা নদীতে নেমেছে
তো এই আগামী দিন যখন আজকে রাত 12টার পর থেকে যখন ইলিশ নিয়ের জন্য জেলেরা নদীতে নামবেন তখন থেকে আসলে বোঝা যাবে এই 22 দিনের অভিযান শেষে এখানকার জেলেদের জালে আসলে কি পরিমাণ ইলিশ আসছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের সর্বশেষ খবর। নিরাপত্তা পরিষদের 5 সদস্যের কারণে জাতিসংঘে ঝুলে আছে রোহিঙ্গা সংকট। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এই অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি জানান 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে প্রার্থী হবে বাংলাদেশ। রোহিঙ্গা নিপীড়ন বিরোধী প্রস্তাব এলেই 2017 সালের পর থেকে বরাবরই ভেটো দিচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য। আর সে কারণেই সংকট সমাধানে মিয়ানমারকে চাপ ফেলতে শক্ত অবস্থানে যেতে পারছে না সংস্থাটি। বন্ধু দেশ হওয়ার পরও এই ইস্যুতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সহযোগিতা না পাওয়ায় হতাশ ঢাকা। জাতিসংঘ দিবসকে সামনে রেখে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার কল্যাণে জাতিসংঘ কাজ করবে এমন প্রত্যাশা থাকলেও নিরাপত্তা পরিষদের 5 সদস্যের জন্য তা নিশ্চিত করা যাচ্ছে না। তারা হলো অসমাতব্য এবং এরা একজন যদি আপত্তি করে তখন জাতিসংঘ ওখানে কিছুই করতে পারবে না। তার ফলে আমার রোহিঙ্গা প্রবলেম, তার ফলে আমাদের প্যালেস্টাইন প্রবলেম, এগুলো ঝুলেই যাচ্ছে। সেই কারণে আমরা ঝুলে আছি। আমরা আশা করি আগামীতে এই যারা এইটাকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবে। আশা, বিশেষ করে আশা চায় না, তারা সদয় হলে পরে অবস্থার পরিবর্তন হবে। জাতিসংঘ প্রত্যাশা পূরণ করতে পারছে না মনে করলেও সংস্থাটির অবদান অস্বীকার করছেন না মন্ত্রী। সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের কথা সামনে এনে বলছেন, সে কারণেই জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে গর্বিত। বাংলাদেশও গর্ব করে জাতিসংঘকে নিয়ে। যে 1986 সালে বাংলাদেশ জাতিসংঘের সভাপতি হয়েছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালে আমরা জাতিসংঘের সভাপতি হওয়ার জন্য আমরা নির্বাচনে ক্যান্ডিডেটস ডিক্লেয়ার করেছি। এছাড়া জাতিসংঘ মহাসচিব প্রশ্নে সেই মাপের ব্যক্তিত্ব তৈরির তাগিদও দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই জন্য আজকে আমার আনন্দের দিন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিন্তু যেহেতু সিলেট জনবলের অভাব ও দুর্বল অবকাঠামোর কারণে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় 10,000 ব্যক্তির বিরুদ্ধে 5,500-এর বেশি অনুসন্ধান ও তদন্ত করছে সংস্থাটির 200 কর্মকর্তা। দুদক কমিশনার বলছেন, পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে জনবল ও অফিস। দেশের সব জেলায় কার্যালয়ের মাধ্যমে দুর্নীতি দমন ব্যুরো কার্যক্রম চালাতো। 2004 সালে দুদক প্রতিষ্ঠার পর 64 জেলা থেকে কার্যালয় গুটিয়ে মাত্র 22 জেলায় সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় করা হয়। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে সংস্থাটির কার্যক্রম। দুদকের প্রধান কার্যালয়, 6টি বিভাগীয় কার্যালয় এবং 22টি জেলা কার্যালয়ে কর্মকর্তা রয়েছে মোট 273 জন। অনুসন্ধান ও তদন্ত কাজ করছেন মাত্র 200 কর্মকর্তা। দুদক কমিশনার বলছেন, ঢাকার বাইরে জেলা অফিস বাড়ানো সহ জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে। আগামী 1 মাসের মধ্যে হয়তোবা বেশ কিছু সংখ্যক কর্মকর্তা যোগদান করবে, তাতে যে শূন্যপদ আছে সেটাও কিছুটা কমবে। বাট আমি মনে করি যে এটি একটি নিয়মিত কাজ হওয়া উচিত। টিআইবি বলছে, জনবল ও অবকাঠামো বাড়ানো সময় সাপেক্ষ বিষয়। বর্তমান সক্ষমতা দিয়ে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আতঙ্ক ছড়িয়ে পড়বে দুর্নীতিবাজদের মধ্যে, কমে আসবে দুর্নীতি। দুদক আসলে সত্যিকার অর্থে রুই কাতলাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে এরকম দৃষ্টান্ত খুবই কম। শুধুমাত্র চুনোপুটিদের নিয়েই টানা হেঁচড়া করা হয়, সেই ধারণাটাই মানুষের মধ্যে রয়েছে, যার ফলে এক ধরনের আস্থার সংকট এখানে বিরাজ করছে। প্রথম শ্রেণী সহ চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে দুদকের মঞ্জুরকৃত পদ রয়েছে 2146টি, অথচ কর্মরত 1026 জন। জনবল সংকট নিরসন হলে কাজের গতি আসবে বলে মনে করেন দুদকের কর্মীরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের কারণে নয়, বরং ঘাটতির কারণেই চাল, পেঁয়াজের মতো কৃষি পণ্যের দাম বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শিদ দাবি, উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাবেই বাজার নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে গত 50 বছরে দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 1972-73 সালে চালের উৎপাদন ছিল 1 কোটি 8 লাখ টন, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ, কিন্তু তারপরও সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা।
ভালো উৎপাদনের কথা বলা হলেও বাজারে প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো ভোগ্যপণ্যের দাম। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাড়তি দাম নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণ নয়, বাড়াতে হবে সামগ্রিক উৎপাদন। খাদ্যপণ্যের চাহিদার চেয়ে উৎপাদন কম থাকলে দাম নাগালে রাখা কঠিন হবে। বাজার উৎপাদককে সহায়তা করবে, মধ্যস্বত্বভোগীকে সহায়তা করবে, ভোক্তাকে সহায়তা করবে। তিনজনের স্বার্থ সরকারকে সমভাবে দেখতে হবে। একজনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেকজনের স্বার্থ দেখা যাবে না, দেখা উচিত নয়। তো সেই কারণে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক ভুল ধারণা আছে যে মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিয়ে যায়। এটি কৃষিক্ষেত্রে অবাস্তব। সরকারিভাবে চলতি বছর 24 লাখ টন চাহিদার বিপরীতে 23 লাখ টন পেঁয়াজ উৎপাদনের কথা বলা হলেও অস্থিরতা কমেনি। বাজার নিয়ন্ত্রণের জন্য যে কোনো কৃষিপণ্যের সঠিক পরিসংখ্যান জরুরি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমার বিশেষ অনুরোধ কৃষিবিদদের কাছে যে এমন কিছু বীজ আপনারা চিন্তা করেন, হয়তো করছেন বাই দিস টাইম। আমি শুনেছি কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন আমাকে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে কোনো প্রোডাক্ট আসে অথবা লং টার্ম ধরে রাখা যায়, পাশাপাশি প্রিজার্ভ করারও সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তবে কৃষিমন্ত্রীর দাবি, দেশে খাদ্য উৎপাদনে কোনো সংকট নেই। বর্তমানে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকার বেশি জোর দিচ্ছে। আমরা অনেক বেশি চাল খাই, অনেক বেশি ভাত খাই। আমরা যদি ভাতেরই কনজাম্পশন কমাতে পারি তাহলে আমাদের চালের যে দরকার এটা অনেক কমে যাবে। এত চাল, প্রায় 400 গ্রাম চাল আমরা প্রতিদিন খাই। পৃথিবীর অনেক দেশে 200 গ্রাম চালও খায় না। কাজেই বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে দানা জাতীয় খাদ্যে অনেক আগেই সফল হয়েছে। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাতে কার্যকর গবেষণার জোর দেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ খুব শীঘ্রই কয়েক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব। রোববার রাজধানী FBCCI সভাকক্ষে এক কর্মশালায় একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে এবং অর্থনীতির চাকা বেগবান হবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির মাঝে ছড়িয়ে আছে বিপুল সম্পদ। এই সমুদ্রের প্রায় 1,19,000 বর্গ কিলোমিটারের মালিকানা বাংলাদেশের। সেখানে আছে তেল, গ্যাস, মূল্যবান বালু, ইউরেনিয়াম সহ বিভিন্ন সামুদ্রিক খনিজ। আরও আছে মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার। তবে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহারে এখনও যথেষ্ট উদ্যোগ নেই। ব্লু ইকোনমির সম্ভাবনা ও করণীয় নিয়ে রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং FBCCI এক কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের নতুন ক্ষেত্র হতে পারে এই ব্লু ইকোনমি। বাংলাদেশের বেসরকারি খাতের জন্য কিন্তু নতুন বিনিয়োগ করার কিন্তু ভালো আমাদের আজকে আমরা অনেক সুন্দর সুন্দর আইডিয়াজ আমরা পেয়েছি। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা কিন্তু এই সেক্টরগুলিতে আপনারা কিন্তু দেখেন কিভাবে এখানে কি potential আছে to invest in these new areas and in these new sectors. ইনশাআল্লাহ আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাআল্লাহ আমরা ক্রস করতে পারবো। কর্মশালায় বক্তারা বলেন, ব্লু ইকোনমিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কাজ করলে দেশের অর্থনীতি বেগবান হবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। আমরা ব্লু ইকোনমিকে সত্যিকারে এটা একটি সেক্টর হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন প্রাইভেট সেক্টরের আমাদের বিজনেস লিডার্স, তারা চিন্তা করবেন এবং যেই সুযোগের কথা বলা হয়েছে সেটি গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। 2041 সালে উন্নত দেশ হব, এই যে টার্গেটগুলি, এই টার্গেটগুলি অ্যাচিভ করতে হলে আমাদেরকে কর্মসংস্থান লাগবে, আমাদের এক্সপোর্ট লাগবে, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। আমি মনে করি আমাদের এই সমুদ্র সীমা যেটা ব্লু ইকোনমি, এটা একটা বিশাল বড় সম্ভাবনা, যেখান থেকে আমাদের কর্মসংস্থান হতে পারে, যেখানে আমাদের এক্সপোর্ট হতে পারে, যেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে। দেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগ বিষয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামে আকস্মিক বন্যা ও নদী ভাঙনে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গত 5 দিনে 2 শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকে এখনো বাস করছেন খোলা আকাশের নিচে। এখনো 3 উপজেলায় ভাঙছে তিস্তা নদী তীর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে বুধবার ফুঁসে ওঠে তিস্তা। কিছু বোঝার আগেই তলিয়ে যায় তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল।
বিধবা মেয়েসহ কোনো মতে জীবন বাঁচাতে পারলেও সর্বস্ব হারিয়েছেন জাহিরা। এখনো বাস করছেন খোলা আকাশের নিচেই। রাত 12টার সময় পানি আসছে, আমরা শুনছি সন করে আসবেন যে ঘর মনে করতাম মরমর করে নিচ্ছিল। এখনো কোনো বাই করার কোনো বুদ্ধি নেই। তার মতো রাজারহাট উপজেলার চরগতিয়া শ্যামের আরও 15 পরিবার হারিয়েছে সর্বস্ব। রাজারহাট ছাড়াও উলিপুর ও চিলমারী উপজেলাও পড়েছে ভাঙনের কবলে। সব মিলিয়ে গত কয়েকদিনে প্রায় 200 পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ঘরবাড়ি আমরা কিচ্ছু পাইছি না, আমার পিন্দনের পরনটা ছাড়া। মালবাতি যা আছে কিছুই বেগেরে পানি গোসল নিয়ে বেরিয়ে গেছি। স্থানীয় ইউপি সদস্য জানান, ভাঙনের জেরে সব হারিয়ে এখনো অনেক পরিবার বাস করছেন খোলা আকাশের নিচে। স্থাপর কোনো সম্পদ এরা রক্ষা করতে পারে নাই। এখন এদের এমন তো অবস্থা, তাদের করুণ কাহিনী, তাদের পাট স্যান্ডেল পর্যন্ত নাই, পরনের পোশাক কাপড় চোপড় যা আছে সেগুলোও বের করতে পারে নাই। জেলা ত্রাণ কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। প্রয়োজনে বরাদ্দ পেলে পুনর্বাসনের সহায়তা করা হবে। তালিকা প্রস্তুত করছি, এই তালিকা অনুযায়ী আমাদেরকে বরাদ্দ দিয়ে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী তাদেরকে আমরা পুনর্বাসন করব। এবছর তিস্তার কয়েক দফা ভাঙনে কুড়িগ্রামের 1,500 বসতভিটা ছাড়াও বিপুল পরিমাণ আবাদি জমি ও 4টি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে নদী ভাঙনের বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, নদী ভাঙনে ঠিক কতটি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের কোনো ব্যবস্থা নিশ্চিতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসলে তিস্তাপাড়ের মানুষ যেটি বলছেন যে গত 50 বছরে এই ধরনের ঘটনা ঘটেনি যে অক্টোবরের এই সময়ে বন্যা হয়। তো এবারের বন্যাটা আকস্মিক এবং হঠাৎ করে পানি এসে আসলে অনেকের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এবং অনেকের ঘরবাড়ি কিন্তু বালুর নিচে চাপা পড়েছে। পানি নেমে যাওয়ার পরে আমরা এর অবস্থার ধ্বংসযজ্ঞের একটা চিহ্ন বিভিন্ন চরে দেখতে পাচ্ছি। আমি নিজে কয়েকদিন এই চরে ঘুরে ঘুরে দেখেছি যে এই ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে নদী ভাঙন, সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং গত বর্ষা মৌসুম থেকে এ পর্যন্ত তিস্তাপাড়ের আমাদের যে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলায় প্রায় 1,500 পরিবার গৃহহীন হয়েছে এবং এই পরিবারের বেশিরভাগই এখনো বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে, স্কুলের মাঠে এবং বাঁধে আশ্রয় নিয়ে আসেন। এবং গত কয়েকদিনে এই তিস্তা নদীর পানি বাড়ার পরে আবার যখন কমতে শুরু করলো, তখন থেকে কিন্তু আবার ভাঙনের প্রকোপ দেখা যাচ্ছে এবং অনেক এলাকায়, অন্তত পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 5টি স্পটে এখন নদী ভাঙন অব্যাহত রয়েছে এবং এই ভাঙন ঠেকানোর কোনো কোনো স্থানে চেষ্টা চলছে। তবে স্রোতের তীব্রতার কাছে কিন্তু এই চেষ্টা খুব একটা সফল হচ্ছে না এবং প্রতিদিনই ঘরবাড়ি সরাতে বাধ্য হচ্ছে এবং অনেকেই বলছেন যে তারা এই মৌসুমে 3 থেকে 4 বার করে ভাঙনের শিকার হয়েছে। এই সর্বস্ব হারানোর লোকগুলো আসলে চরে গিয়েছিলেন একটু থিতু হওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে কয়েকদিনের যে আগে যে তিস্তায় যে প্লাবন হলো, যে বন্যা হলো, সেই বন্যায় অনেকের কিন্তু ঘরবাড়ি ভেসে গেছে। আমরা এই বিষয়ে স্থানীয় প্রশাসন, রাজারহাট উপজেলার যে নির্বাহী অফিসার আছে তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তার উপজেলায় প্রায় 1000 পরিবারের জন্য ঢেউটিন বরাদ্দ চাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সে বরাদ্দ আসেনি। যদিও কয়েকদিন আগে ত্রাণ প্রতিমন্ত্রী এখানে এসে বলে গেছেন যে 100 পরিবারের জন্য ঢেউটিন আপাতত দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাকিদেরকে দেওয়া হবে। এর পাশাপাশি আমরা জেলা ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তালিকা তৈরি হলেই এই নদী ভাঙা মানুষদেরকে পুনর্বাসন করা হবে। ঠাকুরগাঁওয়ে অসময়ে বৃষ্টিপাত আর বাতাসে শত শত বিঘা আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে। ধান চাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শীতের আগাম সবজি ও আলু চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে তারা। গত সপ্তাহে বৃষ্টি আর দমকা বাতাস বয়ে যায় উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে। এতে শত শত বিঘা জমির আমন ধান নুয়ে পড়েছে মাটিতে। 15 থেকে 20 দিন পর ধান গোলায় তোলার স্বপ্ন দেখছিলেন অনেক চাষি, কিন্তু বিরূপ আবহাওয়ায় শেষ হয়ে গেছে সব। আগে অনাবৃষ্টির কারণে ধান ভালো হয়নি, এখন এমন বৃষ্টি সব ধান শুতে মাটির সাথে মিশে গেল। তো ধান পড়ে গেছে। আলু ওজার জন্য আলু কাটছি, লস 2.5 লাখ টাকা একদম মাটি। কেবল আমন নয়, খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত শীতের আগাম সবজি ও আলু চাষিরাও। কৃষি বিভাগ বলছে, সবজি আবাদের জন্য যেসব জমি প্রস্তুত করা হয়েছিল সেখানে পানি শোষণে কিছুদিন সময় লাগতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ধান বাঁচাতে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কিছু জমি আছে যেটা কি গোছা করে যদি তুলে দেওয়া যায় তাহলে এটা ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। এই বাতাসের কারণে এবং হেলে পড়ার কারণে কিছু জমিতে হয়তো বা আমাদের ছত্রাকজনিত রোগের আক্রমণ হতে পারে। আমরা যথাযথভাবে পরিদর্শন করে কৃষকদেরকে এ ব্যাপারে পরামর্শ দিব।
কৃষি বিভাগ জানিয়েছে এখনও ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি, তবে কয়েকদিনের মধ্যে তা করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা জটিলতা শেষে দীর্ঘ 15 বছর অপেক্ষার পর সিলেটে চালু হলো শেখ হাসিনা শিশু পার্ক। সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার আলমপুরে নির্মিত পার্কটি এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র। পার্ক চালু হওয়ায় খুশি এলাকার শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমায় শেখ হাসিনা শিশু পার্কের কাজ শুরু হয় 2006 সালে। নানা জটিলতা শেষে 2017 সালে বসানো হয় রাইডস। তবে নামকরণের জটিলতায় পার্কটি চালু করা যায়নি অন্তত 4 বছর। পার্কটিতে রয়েছে ফর্ক জাম্প, মনোরেল সহ অত্যাধুনিক 9টি রাইডস। দক্ষিণ সুরমা এলাকায় একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পার্কটি চালু হওয়ায় খুশি এলাকাবাসী। আমাদের এলাকায় এটা হওয়াতে খুব ভালো হয়েছে যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের অবসর সময় এখানে খুব ইজিলি আসতে পারবে, টাইম কম লাগবে। ছোট্ট সোনামণি দেখে খুব আনন্দিত হচ্ছে না। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সবগুলো রাইডে চড়ছি, অনেক সুন্দর। বাসার পাশেই পার্কটা, আমি সবগুলাতে চড়ছি, সবগুলাতেই অনেক মজা পাইছি। সিটি কর্পোরেশন বলছে পার্কটি উদ্বোধনের ফলে এলাকার বিনোদনের পাশাপাশি সরকারের একটি আয়ের উৎসও এটি। আপাতত কর্পোরেশন পরিচালিত হলেও ভবিষ্যতে এটি ইজারা দেয়া হবে। আমরা সিটি কর্পোরেশন থেকে পরিচালনা করব, আর আমরা ইজারা দিলেও যারা লিজ নেবে তারা যাতে কোনো রাইড এখানে স্থাপন না করতে পারে, কারণ আমাদের ওসমানী শিশু পার্কের মতো ভবিষ্যতে যাতে না হয় সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা যদি কোনো রাইডের প্রয়োজন হয় সেটা সিটি কর্পোরেশনের ফান্ড থেকে বসানো হবে এবং তারা শুধু পরিচালনা করে যে ইনকাম হবে সেই হিসাবে নেবে। 3.77 একর জায়গার উপর নির্মিত এই পার্কটির তত্ত্বাবধানে থাকবে সিলেট সিটি কর্পোরেশন, যার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 27 কোটি টাকা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিশ্বে করোনা একদিনে প্রাণহানি হয়েছে 4,668 জনের, একদিনে নতুন করে শনাক্ত 3,18,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 49,63,000 ও মোট শনাক্ত 24,44 লাখের বেশি। বিশ্বে একদিনে রাশিয়ায় সর্বোচ্চ প্রাণহানি 1,072 জনের। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে শনাক্ত 35,660 জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু 2,30,000-এরও বেশি মানুষের। এছাড়াও বিশ্বে একদিনে যুক্তরাজ্যের সর্বোচ্চ শনাক্ত 39,962 জন। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 10% ও প্রাণহানি বেড়েছে 12 ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ 442 জনের প্রাণহানি হয়েছে ভারতে। দেশটির তামিলনাড়ুতে 15 নভেম্বর পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন। এছাড়াও রাজ্যটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ। ইথিওপিয়া টাইগ্রেতে আবার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। অঞ্চলটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এক সপ্তাহের মধ্যে অক্টোবরের মতো বিমান চালানো হয়েছে। সরকারের মুখপাত্র সেলামাইত কাসা জানান, বিদ্রোহী গোষ্ঠী TPLF এর প্রশিক্ষণ ও সামরিক কমান্ডো হিসেবে ব্যবহৃত পশ্চিম ফ্রন্টকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে TPLF এর মুখপাত্র গেটাচেও রেডা রোববারের বিমান হামলার বিষয়ে জানেন না বলে জানান। এর আগে সোমবার টাইগ্রের রাজধানী মেকেল্লেতে ইথিওপিয়ার বিমান হামলায় 3 শিশু নিহত হয়। গত বছরের নভেম্বর থেকেই TPLF এর বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদের সরকার। বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB 25 কোটি রুপি চেয়েছে বলে দাবি করেছেন এক সাক্ষী। পরে সে চুক্তি 800 কোটি রুপিতে চূড়ান্ত হয় বলেও জানান তিনি। রোববার ভারতীয় গণমাধ্যম NDTV-তে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসে KP গোসাভির বিরুদ্ধে ঘুষ নেয়ার দাবি করেছেন সাক্ষী প্রভাকর সাইল। তিনি নিজেকে গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে উল্লেখ করে এক হলফনামায় বলেন, গোসাভি ও স্যাম ডিসুজা নামের একজনের মধ্যে 800 কোটি রুপি চুক্তির কথা শুনেছেন তিনি। এর মধ্যে 8 কোটি রুপি ওয়াংকেরেকে দেওয়ার কথা হয়। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সময়মতো উপযুক্ত জবাব দেবেন বলে জানিয়েছে ওয়াংকেরে। টি-20 বিশ্বকাপে মূল পর্বের শুরুটা হতাশায়। শারজায় শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। নাইম মুশফিকের 50-তে 171 রান তোলে টাইগাররা। লঙ্কানদের এক সময়ে চাপে ফেলেও ধারাবাহিকতা রাখতে পারেনি মাহমুদুল্লাহর দল। লিটনের ক্যাচ মিসের মাসুল দিয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। আসালাঙ্কা ও রাজাপাকসের ঝোড়ো 50-তে 7 বল আগে থেকেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপের মতো আসরে ছোট ভুলের মাসুল দিতে হয় বড় করে। লিটন দাস হারে হারে তাই টের পেয়েছেন। রাজাপাকসে ও আসালাঙ্কার দুজনের ক্যাচই ছেড়েছেন লিটন। হারের পথ সেখানেই তৈরি হয়ে গেছে। লঙ্কানরা জয়ের সাহস পেয়ে গেছে।
80 রানের ম্যাচ জয়ী ইনিংসে লঙ্কানদের জয়ের নায়ক আসালাঙ্কা। 140-এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই শারজায়। প্রথম ওভারে কাজটা কঠিন করে তোলেন নাসুম, ফেরান পেরেরাকে। চাপে পড়লেও লঙ্কানরা তাড়া করেছে হিসাব নিকাশ করেই। আসালাঙ্কা নিশানকা পাওয়ার প্লেতে 54 রান তুলেছেন। ম্যাচ যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখনই সাকিবের দ্বারস্থ হন মাহমুদুল্লাহ। হতাশ করেননি, ভেঙেছেন 69 রানের জুটি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিকও হয়েছেন টাইগার সুপারস্টার। 2 বল পর আবারও ধাক্কা, এবার ফিরিয়েছেন আভিষ্কাকে। শেষ দিকে ক্যাচ মিস আর বোলিং পরিবর্তন কাজে না আসায় হাত দিয়ে শুরু করতে হলো বিশ্বকাপ মিশন। এর আগে ব্যাট করতে নেমে নরবরের শুরু 2 ওপেনারের। ওপেনিংয়ে 40 রান আসলেও টি-20 সুলভ আসেনি। 16 করে লিটন ফেরার পর দ্রুতই ফিরেছেন সাকিব। ধাক্কা বড় হতে দেননি নাইম মুশফিক। অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে সঠিক সময়ে রানে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল। ক্যারিয়ারের 5ম 50 তুলে নেন নাইম। 150-এর উপর স্ট্রাইক রেটে রান তুলেছেন মুশফিক। 62 করে নাইম যখন ফিরে যান তখন স্কোরবোর্ডে 129, হাতে তখনও 23 বল। প্রায় 2 বছর আর 12 ম্যাচ পর 50 দেখা পেয়েছেন মুশফিক, যা বিশ্বকাপে প্রথম। শেষটা ঝড়োভাবেই করেছেন মাহমুদুল্লাহ ও মুশফিক। মুশফিক 37 বলে 57 আর মাহমুদুল্লাহ করেন 5 বলে 10 রান। তাতে বাংলাদেশের স্কোরবোর্ডে 171। 14 বছর পর টি-20 বিশ্বকাপের মঞ্চে বড় কোনো দলকে হারানোর খুব কাছে ছিল বাংলাদেশ। ক্যাচ মিস আর ছোট ছোট ভুলে তা হলো না, পাওয়া গেল না শুরুর মোমেন্টাম। তাই তো পরের ম্যাচটা আরও বেশি কঠিন হয়ে গেল। ইংল্যান্ড চ্যালেঞ্জে বাংলাদেশ দলকে থাকতে হবে আরও বেশি সিরিয়াস। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান। দুবাইয়ে 2 চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে 10 উইকেটের জয় বাবরদের। কোহলির 50-তে 151 রান তোলে ভারত। জবাবে রিজওয়ান বাবর নৈপুণ্যে 13 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। Just a single. Are they going to get a second? Yeah, they're charging back for the second. This could be the moment. This is the moment. ইতিহাসের রাত, বিশ্বকাপে প্রথমবার ভারত বধ। পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয়, যেন শিরোপা জয়েরই উচ্ছ্বাস। শুরুটাই বলেছে দিনটা পাকিস্তানের। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির আনপ্লেয়েবল ডেলিভারি, শূন্যতে ফেরেন রোহিত শর্মা। পরের ওভারেই উইকেট উপড়েছে লোকেশ রাহুলের। কোহলির ব্যাটে ভারতের প্রতিরোধ, সঙ্গ দিয়েছেন ঋষভ পান্ত। 39-এ পান্তকে ফিরিয়ে সাদাবের ব্রেক থ্রু। টেল এন্ডারদের নিয়ে কোহলি লড়াই চালিয়েছেন। 57-তে অধিনায়কের বিদায়ে হয়নি ততটা বড় স্কোর। 7 উইকেটে 151 ভারতের। দুবাইয়ে আগের দিন উইন্ডিজ ইংল্যান্ডের লো স্কোরিং ম্যাচ কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেসব পাত্তা পায়নি বাবর রিজওয়ানের কাছে। ইনফর্ম 2 ওপেনার ব্যাট চালিয়েছেন প্রাণ খুলে। ভুবনেশ্বর, সামি, বুমরাদের পাড়ার বোলার বানিয়ে দুজনের ব্যাটে ঝড়। পাওয়ার প্লেতে 43, 100 পার হয়েছে 13 ওভারেই। শিশিরের প্রভাব ভারতীয় বোলারদের ভুগিয়েছে। মেন ইন গ্রিন নিয়েছে অ্যাডভান্টেজ। 55 বলে রিজওয়ানের 79 আর 52 বলে বাবরের 68-তে লক্ষ্যে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথে 1 পেশে জয় পাকিস্তানের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সফল রিয়াল মাদ্রিদ নু ক্যাম্পে বার্সেলোনা হেরেছে 2-1 গোলে। প্রথমার্ধে আলাবা এগিয়ে রাখেন মাদ্রিদকে, পরে ব্যবধান দ্বিগুণ করেন ভাস্কেজ। স্বাগতিকদের পক্ষে 1 গোল শোধ দিয়েছেন অ্যাগুয়েরো। এই জয়ে শীর্ষে উঠেছে রিয়াল, বার্সা নেমে গেছে 9 নম্বরে। মেসি পরবর্তী সময় এল ক্লাসিকো মৌসুমেরও প্রথম। 2 চিরশত্রুর ডেরায় নতুন মুখও অনেক, ডাগ আউটেও এসেছে পরিবর্তন। ফর্মে রিয়াল কিছুটা এগিয়ে বার্সার চেয়ে। নু ক্যাম্পে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে রিয়াল, উত্তাপ ছড়িয়েছে কিছু মুহূর্ত। পেনাল্টি আবেদন করে সাড়া পাননি ভিনিসিয়াস জুনিয়র। কিছুক্ষণ বাদে ডি বক্সে বার্সেলোনাও পেয়েছিল সহজ সুযোগ, কিন্তু ওপেন নেটেও স্কোর করতে পারেনি সার্জিনো দেস। আধ ঘন্টা পার হতেই সাফল্য রিয়ালের। দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন দাভিদ আলাবা। রিয়ালের জার্সিতে এটি তার প্রথম গোল। এগিয়ে থেকে বিরতিতে লস ব্লাঙ্কোস। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা, তবে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত সময় পার করেছেন গোলকিপার টের স্টেগেন। ইনজুরি টাইমে গোল মিস বার্সার। কাউন্টার অ্যাটাকে সুযোগ কাজে লাগায় রিয়াল। লুকাস ভাস্কেজের গোলে স্কোর লাইন 2-0।
অন্তিম সময়ে বার্সার জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরো, তবে ঘরের মাঠে হার এড়াতে পারেনি কোম্যানের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের বড় ম্যাচে লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলরা উড়ে গেছে 5-0 গোলে। ম্যাচের 5 মিনিটে গোল উৎসবের শুরু করেন নাবি কেইতা। সেই রেস থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো জোতা। প্রথমার্ধে আরও 2 গোল দেয় লিভারপুল। জোড়া পূর্ণ করে ম্যান ইউয়ের হতাশা বাড়ান মোহাম্মদ সালাহ। বিরতির পর দ্রুত হ্যাট্রিক পূর্ণ করেন মিশরীয় সুপারস্টার। পরবর্তীতে রোনালদো 1 গোল শোধ দিলেও তার গোল VAR-এ বাতিল হয়। উত্তাপের ম্যাচে 5 হলুদ কার্ড দেখে স্বাগতিকরা। এর মধ্যে পল পগবা দেখেন লাল কার্ড। ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের মাঠে হোঁচট খেয়েছে পিএসজি। পূর্ণশক্তির দল নিয়েও গোলশূন্য ড্র করেছে ফরাসি জায়ান্টরা। শুরু থেকেই স্বাগতিক মার্সেইকে চাপে রাখেন মেসি নেইমাররা, তবে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। উল্টো বিরতির পর ডিবক্সের ভেতরে প্রতিপক্ষের উন্দেরকে ফাউল করে লাল কার্ড দেখেন আশরাফ হাকিমি। শেষ দিকে রক্ষণে মনোযোগ বাড়িয়ে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এদিকে ইন্টার মিলানের বিপক্ষে ডিবালার পেনাল্টিতে হার এড়িয়েছে ইউভেন্টাস। নেরাজ্জুরিদের সাথে 1-1 গোলে ড্র করেছে তুরিনের ওরলেডি। আর লা লিগায় সোসিয়েদাদের সাথে 2-2 গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে থাকে অ্যাটলেটিকোকে দ্বিতীয়ার্ধে জোড়া গোল এনে পয়েন্ট দেন লুইস সুয়ারেজ।